প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আমি জসিমউদ্দিন, প্রভাষক, বাংলা বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমার আজকের আলোচ্য বিষয়, পাঠদানের বিষয় হচ্ছে বাংলা বর্ণমালার শুদ্ধ উচ্চারণ। বাংলা দুই ধরনের বর্ণমালা আছে, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। এই 39টি এবং 11টি বর্ণের যে শুদ্ধ উচ্চারণ, তা নিয়ে আমার আজকের আলোচ্য বিষয়। তার আগে একটু কথা বলে নেওয়া ভালো। ভায়ান্নের কথা যখন মনে আসে, রাষ্ট্রভাষা বাংলা চাই বলি যখন স্লোগান দেই, তখন আমাদের মনে পড়ে এই বর্ণমালাগুলির কথা। সেই বর্ণমালাগুলির আমাদের যথার্থ শুদ্ধ উচ্চারণ খুবই প্রয়োজন। এই বর্ণমালার জন্য রাষ্ট্রভাষা সংগ্রাম ছাই বলে স্লোগান দিতে গিয়ে শহীদ হয়েছিলেন ভাষা সৈনিকরা। তারই ধারাবাহিকতায় 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার মধ্য দিয়ে বাংলা ভাষা হচ্ছে বিশ্বের অন্যতম একটা শ্রেষ্ঠ ভাষার মর্যাদা লাভ করেছে। পৃথিবীর বুকে বাঙালিরাই একমাত্র জাতি শুধু মুখের ভাষার জন্য, বর্ণের জন্য যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে। 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে, আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশ। সেই বর্ণমালার শুদ্ধ উচ্চারণ অত্যন্ত সময়ের দাবি রাখে। তাই আমি আমার শিক্ষার্থীদের জন্য বর্ণমালার শুদ্ধ উচ্চারণের জন্য এই সামান্যটুকু প্রয়াস। তাহলে আমি আসি। প্রথমে আমি শিশুদের পাঠ্য বিষয়ে যেভাবে সাজিয়ে বর্ণমালাগুলিকে লেখা হয়, আমিও ঠিক সেভাবে এখানে লিখেছি। প্রথমে স্বরবর্ণ 11টি, এরপর ব্যঞ্জন বর্ণ 39টি। এখানে মধ্যখানে একটা দাগ দিয়েছি, এটা আমি পরে বলবো। তাহলে আমি আসি প্রথমে স্বরবর্ণের যে উচ্চারণগুলি কীরকম। প্রথমে বাংলা বর্ণের প্রথম বর্ণ হচ্ছে স্বরে অ। এটা কি? আরেকটা এরপরে দ্বিতীয় বর্ণ হচ্ছে স্বরে আ। আমরা এইভাবে মূলত মূলধ্বনিটা হলো অ এবং আ। আমি একটু লিখে দেখাচ্ছি। স্বরে অ, এটা হলো কি? স্বরে অ। আরেকটা হলো কি? স্বরে আ। তাহলে মূলত ধ্বনিটা হলো কি? অ এবং আ। তো এই স্বরে অ এবং স্বরে আকে বিভিন্নজন বিভিন্নভাবে উচ্চারণ করে। সরিয়া, সারাইয়া এইভাবে বলে, এটা ঠিক না। এটা মূলত ধ্বনিটা হচ্ছে কি? অ আ। তাহলে আমরা শুদ্ধ উচ্চারণটা করব কীভাবে? স্বরে অ এবং স্বরে আ, স্বরে আ এইভাবে উচ্চারণ করব। তাহলে স্বর অ এবং আ চলে গেল। এরপরে যে বর্ণটা আছে, যে স্বরবর্ণটা আছে, সেটা হচ্ছে কি? রস্য ই। এটা স্বরবর্ণের মধ্যে দুইটাই আছে। একটা হচ্ছে রস্য ই, রস্য মানে ছোট, আর একটা হলো কি? দীর্ঘ ই। দীর্ঘ ই, দুইটাই কিন্তু ই।
একটা হচ্ছে হ্রস্বই মানে ক্ষুদ্র, আর একটা হলো দীর্ঘ, দীর্ঘই। ঠিক অনেকে এই হ্রস্বইকে উচ্চারণ করে রসি, আর দীর্ঘইকে উচ্চারণ করে দীর্ঘি। তো রস্যি দীর্ঘি নয়, এটা হলো কি হ্রস্বই আর দীর্ঘই। আমাদেরকে এভাবে একটু কষ্ট করে হলেও বর্ণগুলি শুদ্ধ উচ্চারণ যেন আমরা শিখে ফেলি, সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। এর পরের বর্ণ একটু খেয়াল রাখো, এই দুটাও একই রকম। এর পরের দুটি বর্ণ, একটা হচ্ছে কি হ্রস্ব আগের মতোই হ্রস্ব উ, আর পরেরটা হলো ঠিক একইভাবে দীর্ঘ ও। এটা কি দীর্ঘ, একটা হলো হ্রস্ব উ, একটা হলো হ্রস্ব উ, একটা হলো দীর্ঘ উ। তাহলে আমাদেরকে উচ্চারণের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের অনেক স্টুডেন্ট, অনেক শিক্ষার্থী উচ্চারণ করে হ্রস্ব উ দীর্ঘ উ, হ্রস্ব দীর্ঘ এভাবে না বলে আমরা হ্রস্ব উ দীর্ঘ উ এভাবে যেন উচ্চারণটা করি। এরপরে যে বর্ণটি আছে সেটি হলো এ উচ্চারণ এই হবে। এটা উচ্চারণ করতে কোনো সমস্যা নেই, কিন্তু পরের বর্ণটি উচ্চারণ করতে অনেক সমস্যা হয়ে যায়। এটা কি, এটা হলো ওই, এটা হলো কি ওই। বানানটা হলো, আমি একটু প্রমিত করে দেখাচ্ছি, একটু খেয়াল করো। ওই, এটা ওই, এ ওই। তা অনেকে এই উচ্চারণটাও বিভিন্নভাবে করে থাকেন, কিন্তু আমরা এখন থেকে যতদূর সম্ভব শুদ্ধ করে উচ্চারণ করার জন্য চেষ্টা করব। একটা বর্ণ ফেলে আসছি, সেটা হলো কি রি। রি, রি উচ্চারণ রি থাকবে। রি আমরা রি করি, সবাই শিক্ষার্থীরাও রি বলে। তাহলে আমরা রিটা নিয়ে যাব না, অন্যদিকে রি থাক। এরপরে একটা বর্ণ আছে উ। উ বর্ণ উচ্চারণ করতেও, এই স্বরবর্ণটি উচ্চারণ করতেও কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয়ে যায় যখন আমরা এই বর্ণটা উচ্চারণ করি। এটা হলো কি ও, উ, এরপরে এরপরে বর্ণটা হচ্ছে ও। এই ও বর্ণটা অনেকে আউ বলে ফেলেন, এটা আউ নয়, ও। সেদিকে আমাদের উচ্চারণের প্রতি যতটা সম্ভব লক্ষ্য রাখতে হবে। তাহলে আমার 11টি স্বরবর্ণের যে উচ্চারণ, সংক্ষিপ্ত উচ্চারণ, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি আসি ব্যঞ্জন বর্ণে। তাহলে ব্যঞ্জন বর্ণে প্রথমে আসি। এখানে ক থেকে ম পর্যন্ত আমি একটা নিচের ঠান দিয়ে দিয়েছি। এটা কেন দিয়েছি, নিশ্চয় একটা কারণ আছে। এই ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলে। ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলে। কেন বর্গীয় বর্ণ? এই যে ক, খ, গ, ঘ, ঙ, এটা হলো খ বর্গের, আর ঠিক একইভাবে এটা হলো ছ বর্গের, এটা হলো ঠ বর্গের, আর এটা হলো ত বর্গের, আর এটা হলো প বর্গের। এখানে প্রত্যেকটা পাঁচটা ব্যঞ্জন বর্ণ এক একটা বর্গে ভাগ করা। তাহলে খ থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ। এখন আমরা আসি, এখানে অল্প প্রাণ এবং মহাপ্রাণ এই দুইটা ধ্বনি আমাদেরকে চিনতে হবে। বর্গের প্রথম বর্গ, এই বর্গীয় বর্ণগুলির বর্গের প্রথম বর্গ এবং বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে কি অল্প প্রাণ।
আর বর্গের দ্বিতীয় বর্ণ এবং চতুর্থ বর্ণ হচ্ছে কি মহাপ্রাণ। তাহলে এখানে একটা স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায়, অল্প প্রাণ কি এবং মহাপ্রাণ কি? অল্প প্রাণ হচ্ছে যে বর্ণ উচ্চারণের সময় ধ্বনি বা ছাপ খুব বেশি স্বরে আঘাত করে না, সেটা হচ্ছে অল্প প্রাণ। আর মহাপ্রাণ হচ্ছে যে বর্ণ উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাসের চাপের আধিক্য থাকে, সেটা হলো মহাপ্রাণ। এখানে এখানে আমি দুইটা অল্প প্রাণ এবং মহাপ্রাণের কথা বলেছি, কিন্তু প্রত্যেকটা বর্গের যে পঞ্চম বর্ণগুলি আছে সেগুলিকে বলা হয় নাসিক্য বর্ণ। এখানে আবার অনুনাসিক সানুনাসিক যেটা বলো সেটা পরে, কিন্তু এগুলি হলো নাসিক্য বর্ণ। যেমনটি মনে করো প্রথম বর্ণ এই যে ও, এটা নাকের মধ্যে উচ্চারণ করতে হয়, ইয় এগুলিও নাকের মধ্যে উচ্চারণ করতে হয়, সেজন্য এগুলিকে কি নাসিক্য বর্ণ বলে। তাহলে অল্প প্রাণ কি মহাপ্রাণ কি আশা করি সমস্যা নেই। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে প্রথমে খ। খ এটা ইংরেজিতে কতে কিন্তু অ আছে, খতে অ নেই, হ একটা এসে যায়। এখানে আমাদেরকে একটু যদি ক্লিয়ার করতে পারি তাহলে উচ্চারণটা আরও শুদ্ধ হয়ে যাবে। খর মধ্যে খ উচ্চারণ করলে খ অধ্বনিটা এসে যায়। যখনই আমরা খ ধ্বনিটা উচ্চারণ করি তখন কিন্তু একটা হ ধ্বনি এসে যায়। এই জিনিসটা একটু লিখতে হবে। যেমন ইংরেজিতে দেখা যায় কে মানে ক, কে এইচ এ মানে হলো খ। এই জিনিসটা একটু আমাদেরকে চিন্তা করতে হবে। যেমনটি মনে করো আমি আর একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিব। আমি যদি পড়ি অল্প প্রাণগুলি, দেখো খ গ, চ বর্গীয় জ, ঠ ঢ, থ দ, প ব, একটা সুর আছে এগুলির মধ্যে অল্প প্রাণ। যখনই মহাপ্রাণটা দেখো খ গ, ছ ঝ, ঠ ঢ, থ ধ, ফ ভ, প্রত্যেকটা উচ্চারণের সময় দেখা যায় যে কি একটা হ উচ্চারণ হয়ে যায় এবং সাপটাও অধিকতর দিতে হয় মহাপ্রাণ ধ্বনির মধ্যে। তো এখন আমি এগুলি ধারাবাহিকভাবে বর্ণের উচ্চারণগুলি না করে যেভাবে করলে সহজে সংক্ষেপে করা যায় আমি সেভাবে এর উচ্চারণগুলি নিয়ে চেষ্টা করব। তাহলে প্রথমে আমি একটি বর্ণ লিখি। এই বর্ণটা উচ্চারণ শিক্ষার্থীরা ভুল করে থাকেন। এটা হলো ও, এটা কি ও, আর শুদ্ধ করে লিখতে গেলে ও, কিন্তু শিক্ষার্থীদেরকে যখন বলি এটা কি, এটা ওরা বলে কি ওম। উম তো নয়, এটা হলো সেজন্য শুদ্ধ করে আমাদেরকে বলতে হবে কি ওটা ওই বলতে হবে। আমি যদি উম বলি, ওই গ্রামের শিক্ষকরা আমাদেরকেও পড়িয়েছেন উম বলেছি। এরপরের বর্ণটা দেখো, এই বর্ণটা হচ্ছে কি ইয়। এভাবে লিখলে ইয় হয়, আরও শুদ্ধ করে লিখলে ইয় হয়। তো এটা গ্রামের মধ্যে বা শিক্ষার্থীদের কাছে যখন জিজ্ঞাসা করি তখন দেখা যায় ওরা নিয় বলে। নিয় নয়, এটা হচ্ছে ইয়। নাগের মধ্যে একটু টান দিতে হবে, ইয় নিয় নয়। শিক্ষার্থীরা প্রায় সময় দেখি
উচ্চারণ করে নিয় বলে, তাহলে নিয় হবে না। আজকে থেকে আমরা শুদ্ধ করে বলবো ইয়, এটা যেন হয়। এরপরে আমি আরও কিছু বর্ণ দিচ্ছি আলোচনার সুবিধার্থে, আমি ধারাবাহিকতা রক্ষা করব না। এই বর্ণটা নিয়ে অনেক ঝামেলা, স্টুডেন্টরা অনেক তালগোল পাকিয়ে ফেলে। এটা কি? বর্গীয় জ, বর্গীয় জ। কিন্তু শিক্ষার্থীরা বলে কি বরকিয়া জ, বরকিয়া জ, বরকিয়া জ, বরকিয়া জ তো না, এটা হলো কি বর্গীয় জ। বাংলা বই ব্যঞ্জন বর্ণের মধ্যে জ আছে, আরেকটা জ আছে, সেটা দেখো। এটা বর্গীয় জ, আরেকটা জ আছে, এটা হলো অন্তস্থীয় জ, অন্তস্থ জ, অন্তস্থ জ। অন্তস্থ জকে বলে অন্তস্থীয় জ, অন্তস্থীয় জ। তো এভাবে হওয়া চলবে না, এটা আমরা যেভাবে শুদ্ধ সেভাবে আমরা উচ্চারণ করব। এটা হলো অন্তস্থ জ। তাহলে এটা হলো কি বর্গীয় জ, আমরা বর্গীয় জই বলবো, বর্গীয় জ বলবো না। এটা অন্তস্থ জকে আমরা অন্তস্থীয় জ এই কথা বলবো না, অন্তস্থ জই বলবো। এরপরে আমি আরও কিছু বর্ণ দিচ্ছি, একটু খেয়াল রাখো। ন আছে দুইটা, দেখো। কোনটা কোন ধরনের ন? এটা হলো মূর্ধন্য ন। এটা কি? মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য ন। তো শিক্ষার্থীরা উচ্চারণ করে মদিন্যা ন। তো মদিন্যা ন না যেন না বলি আমরা শিশুকাল থেকে যদি এইভাবে নিজেকে তৈরি করতে পারি, তাহলে বড় হয়ে আর ভুল হবে না। এটা মদিন্যা ন নয়, এটা হলো কি মূর্ধন্য ন। এরপর এটা দন্তা ন, দন্তা ন। তাহলে এটা শিক্ষার্থীরা উচ্চারণ করে কি দন্থিয়া ন, দন্থিয়া ন নয়, এটা হলো দন্থা ন। তাহলে এই দুইটা বর্ণকে আমরা কীভাবে শুদ্ধ উচ্চারণ করব? একটা হলো মূর্ধন্য ন, আরেকটা হলো দন্থা ন। এখন আমরা আসি তিনটা বর্ণ আরও দিই। একটা হলো বাংলা বর্ণমালায় স আছে তিনটা। একটা হলো মূর্ধন্য স, মূর্ধন্য স। একটা হলো দন্তাস, আরেকটা হচ্ছে তালব্য স, তালব্য স। এটা এখানে যেমন মূর্ধন্য ন বলেছি, মদিন্যা ন নয়, ঠিক একইভাবে এখানেও মূর্ধন্য স বলবো, মদিন্যা স বলবো না। শিক্ষার্থীরা কিন্তু অনেকেই কিন্তু কী বলে মদিন্যাস, মদিন্যান, মদিন্যাস। তো মদিন্যা ন নয়, এটা হচ্ছে মূর্ধন্য ন আর মূর্ধন্য স, এইভাবে আমরা উচ্চারণটা করব। এরপর এটা দন্থা ন আর এটা দন্তাস। এই দুইটা উচ্চারণ করতে দাঁতের যে সাহায্য নিতে হয়, সেই জন্য এটা দন্ত, দন্তান এবং দন্তাস। তাহলে দন্তিয়া স, দন্তিয়া ন এরকম হবে না।
তারপর আরেকটা আছে কি তালব্য স, তালব্য স, এভাবে আমরা উচ্চারণ করব। এরপরে আমরা আরেকটা যাই, আর কতগুলি বর্ণে আসি, এগুলি দেখো একটু। একটা হলো র আর র ঢ, এই তিনটা বর্ণ নিয়েও সমস্যায় পড়ে যায়, শিক্ষার্থীরা কোনো জানে না। এটা র আর এটা ঢ বিন্দুর ঢ এবং ঢ এর মাঝামাঝি গিয়ে এই দুইটা বর্ণ। এখন এগুলি নিয়ে অনেক বিতর্ক আছে। এটাকে বলে অনেকেই বয়ে শূন্য র, আবার অনেকে বলে থাকেন ভ বিন্দু র। তাহলে কোনটা শুদ্ধ, এটা নিয়ে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। আসলে কোনোটা শুদ্ধ না, এটার শুদ্ধ উচ্চারণটা হচ্ছে র। তো এখানে আরেকটা বর্ণ আমি এখানে লিখে রাখি, এটা আমার আলোচনার সুবিধার্থে আমি আগে থেকে লিখে ফেললাম। এটা হলো কি চন্দ্র বিন্দু। এই চন্দ্র বিন্দুটা আগে লিখলাম একটা কারণে, এই বিন্দু নিয়ে এখানে বিন্দু নিয়ে যত সমস্যা আছে এটা অনেকে বলতে চাচ্ছে শূন্য। কীভাবে? বয়ে শূন্য র, ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র। এটা হচ্ছে অল্প প্রাণ, এটা মহাপ্রাণ। ওই যে ঢ ঢ এইভাবে কি ঢয়ে শূন্য র, ঢয়ে শূন্য র, এইভাবেই শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু এখানে এসে এটাকে বলা হয় চন্দ্র বিন্দু। তো এখানে চন্দ্র বিন্দু কেন? তো এখানে ভ বিন্দু র বললে সমস্যা কোথায়? ভ ভ বিন্দু র, ভ বিন্দু র বললে তো সমস্যা তো আমি দেখি না, কিন্তু বিভিন্ন জায়গায় শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে কি বয়ে শূন্য র। তাহলে এখানে আমি যদি বয়ে শূন্য র একেবারে মেনেই নিলাম, তাহলে এখানে চন্দ্র শূন্য না বলে আমরা চন্দ্র বিন্দু বলি কেন? এটাকে তো আমরা চন্দ্র বিন্দু বলে তো একেবারেই ক্লিয়ারলি বলতেছি। চন্দ্র বিন্দু তো একেবারে ক্লিয়ারলি, কোনো এতে তো কোনো সমস্যা হচ্ছে না, চন্দ্রবিন্দুই বলতেছি। কিন্তু চন্দ্র শূন্য তো বলতেছি না। সেই দিক দিয়ে যদি বিবেচনা, সে বিতর্কে না গিয়ে যদি সেদিকে যাই, তাহলে আমি এটাকে রকে ভ বিন্দু র বলতে আমার সমস্যা থাকে না। ঠিক একইভাবে ঢ বিন্দু র বললে আমার ঢ বিন্দু র, এগুলি হচ্ছে ঠাড়নজাত ধ্বনি। র ঠাড়নজাত জিহ্বা এবং তালুর মধ্যখানে একটা কি হবে, কম্পন সৃষ্টি করবে। এটা ঢ বিন্দু র, ডয়ে শূন্য ঢ, এইভাবে না বলে ঢ বিন্দু ঢ বললে আমার মনে হয় অধিকত যৌক্তিক। তারপরে এটাকে ঢয়ে শূন্য না বলে কি কীভাবে, এটাকে ঢ বিন্দু ঢ, ঢ বিন্দু র, এভাবে বললে আমার মনে হয় এটা যথাযথ হবে বলে আমার বিশ্বাস। যদি চন্দ্র চাঁদের উপরে যে ফুটাটা আছে সেটা বিন্দু বলি, তাহলে এখানেও আমরা বিন্দু বলতে পারি। তাহলে বিন্দু আর শূন্যের মধ্যে এখানে আরেকটা কথা এসে যায়, বিন্দু এবং শূন্যের মধ্যে পার্থক্যটা কোথায়? বিন্দু মানে হচ্ছে একটা ফুটার মতো, শূন্য হচ্ছে গোল। একটা বর্ণ যত বড়, ঠিক শূন্যটাও তত বড় হতে হবে, সমান হতে হবে, বর্ণের সমপরিমাণ শূন্য যদি বলি। কিন্তু বিন্দু বললে একটা ফুটা দিলে হয়ে যায়। যেমনটা আমরা লেখার সময় ছোটোকালে বাবুদেরকে আমরা শেখানোর সময় যখন লিখি তখন ড লিখে এভাবে বড় করে ফুটা দিই, কিন্তু কলম দিয়ে যখন খাতায় লিখি তখন আমরা এভাবে কীভাবে লিখি, তখন আমরা একটা বিন্দু দিয়ে দিই, এভাবে একটা বিন্দু দিয়ে দিই, আমরা গোল দিই না। আর ঠিকভাবে একইভাবে র লিখতে গিয়েও আমরা এভাবে একটা
ফুটা দিয়ে দিই, এটা বিন্দুটা দিয়ে দিই, কিন্তু কখনো আমরা শূন্য করে ভেবে দিই না। এত বড় শূন্য করে দেওয়ার সময় কোথায়? সেদিক দিয়ে যদি বলি তাহলে এটা আসলে বিন্দু হওয়াটাই যৌক্তিক, শূন্য নয়। তাহলে এসে এই তিনটা বর্ণের, চারটা বর্ণের যে সমস্যা উচ্চারণ, এটা আমি আমার মতো করে বলছি। এটা হলো কি ভ বিন্দু র, ঢ বিন্দু ঢ, ঢ বিন্দু, ঢ বিন্দু র, আর এটা চন্দ্রবিন্দু। এভাবে হলে আমার মনে হয় সুন্দর হয়। যে এরপরে আমি আরও কিছু বর্ণ আছে, সেই বর্ণগুলি নিয়ে একটু আলোচনা করে আমি শেষ করে দিব। এরপরে যে বর্ণটা নিয়ে সমস্যা হয় এটা হলো কি এটা, এই বর্ণটাকে বলা হয় অন্তস্থ, অন্তস্থ, অন্তস্থ অ, অন্তস্থ অ। এটা কি শিক্ষার্থীরা কিন্তু বলে অন্তস্থীয়, এটা অন্তস্থীয় নয়, অন্তস্থ অ। তাহলে আজকে থেকে আমরা অন্তস্থীয় বলবো না, অন্তস্থ অই বলবো। এরপরের যে বর্ণটা নিয়ে একটা সমস্যা পড়ে সেটা হলো এটা, এটা কি খণ্ডত, খণ্ড, খণ্ডত, খণ্ডত। তো এটাকে স্টুডেন্টরা বলে কি খণ্ডত, খণ্ডত, খণ্ডত বললে তো ঠিক আছে, যদি খণ্ডত বলে তাহলে অশুদ্ধ হবে, অথবা খণ্ডিত তো সেটাও বললে কোনো সমস্যা নেই। এটা হলো কি খণ্ড, খণ্ডত, কিন্তু খণ্ডত নয়, উচ্চারণটা যেন শুদ্ধ হয়। এরপরে যে বর্ণটা আছে সেটা হলো কি এরকম, এটা হলো অনুস্বার, অনুস্বার, এটা অনুস্বার, কিন্তু শিক্ষার্থীরা প্রায় সময় বলে অনুস্কার, অনুস্কার যেন না হয়, যেন আমরা বলি অনুস্বার। এরপরে আরেকটা বর্ণ আছে সেটা হলো কি বিসর্গ, বিসর্গ, এটা কি বিসর্গ, এভাবে যেন আমরা উচ্চারণটা করি। বিসর্গ, এটা কি বিসর্গ। আশা করি এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের যে শুদ্ধ উচ্চারণ, আমার এই ক্লাসটা যদি ভিডিওটা কেউ দেখে থাকে, এতদিনের যে ভুল উচ্চারণ সেখান থেকে হয়তো আমরা বেরিয়ে আসতে পারবো বলে আমার বিশ্বাস। তো যেহেতু একটি জাতি শুধু ভাষার জন্য যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন আত্মত্যাগের বিনিময়ে, সে গৌরব উজ্জ্বল সংগ্রামকে স্মরণ করে, বাংলা ভাষাকে সম্মান করে, মাতৃভাষাকে সম্মান করে আমরা যেন বাংলা বর্ণমালাগুলোর শুদ্ধ উচ্চারণ করি, শুদ্ধ উচ্চারণ জানি এবং শুদ্ধ উচ্চারণ শিখি এবং শেখাই, সেদিকে দৃষ্টিপাত রেখে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে।